সাসপেন্স থ্রিলার মুভিগুলোর একটি বৈশিষ্ট্য থাকে। এ ধরনের মুভি দেখার সময় আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে, আর শেষ মুহূর্তে গিয়ে আসল টুইস্ট রিভিল হবে। কিন্তু আজ আমি এমন এক মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এক মুহূর্ত দম ফেলার সুযোগ পাবেন না। প্রতি 5 মিনিট পর পর এমন সব টুইস্ট সামনে আসবে, বুঝতেই পারবেন না কে শিকার আর কে শিকারী। কারণ এই গল্পের প্রত্যেকের আছে ভিন্ন চরিত্র, ভিন্ন উদ্দেশ্য। আর মুভির ক্লাইম্যাক্স দেখার পর মুভির গল্প 7 দিন পর্যন্ত আপনার মাথার ভিতর ঘুরপাক খেতে থাকবে। মোট কথা, ব্রেনকে এলোমেলো করে দিতে এমন একটি মুভি যথেষ্ট। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স, মিস্ট্রি আর প্রতি মুহূর্তে টুইস্টে ভরা মুভি ইরাপাক্কু আইরাম কাঙ্গালের কথা। এই মুভিটি অনেক আগে আমি একবার এক্সপ্লেন করেছিলাম, কপিরাইটের কারণে ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছিল। গত সপ্তাহে আমাকে আপনারা কয়েকজন ব্যক্তি এই মুভিটার এক্সপ্লেনেশনের অনুরোধ করে ইমেল পাঠিয়েছেন। তাদের জন্য মুভিটি আবার এক্সপ্লেন করলাম। তবে যারা আগেও দেখেছেন তাদেরও বলবো নতুন করে আবার দেখতে, কারণ এই এক্সপ্লেনেশনের মধ্যে নতুন কিছু তথ্য উঠে আসবে যা আগের বার বলা হয়নি। তো মিস করতে না চাইলে এখনই দেখা শুরু করুন। E4 আবিরামপুর পুলিশ স্টেশন। সময়টা মধ্যরাত, মুষলধারে বৃষ্টি পড়ছে। সাব ইন্সপেক্টর জেনি ভারত নামে এক ব্যক্তিকে থানায় ধরে এনেছে। অন্যদিকে থানার আরেকটি টিম খবর পেয়ে এক বাড়ির দোতলার ঘরের মধ্যে একটি ডেড বডি পায়। পাশে একটি গান পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক টিমও এসে তাদের আলামত সংগ্রহ করতে শুরু করে, আর কাজ হয়ে যাওয়া মাত্রই বডিটিকে মর্চুয়ারিতে পাঠানো হয়। এদিকে থানায় ভারতকে চেক করে তার মোবাইল, মানি ব্যাগ সব কিছু নিয়ে নেয়। 2 হাতে ছাপ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এতক্ষণে ইন্সপেক্টরের সেই টিমটাও থানায় পৌঁছে গেছে। তারা সামনের বাড়ির এক প্রত্যক্ষদর্শীকে সাথে নিয়ে এসেছে যে খুনিকে পালাতে দেখেছিল। জেনিও ভারতকে জিজ্ঞাসাবাদ করছিল। এর জন্য ইন্সপেক্টর বিরক্ত হয়ে জেনিকে ধমক দিয়ে ডিস্টার্ব করতে নিষেধ করে। মূলত সে একটি মার্ডার কেসে তদন্ত করছে, আর জেনি ছোট্ট একটি বিষয় নিয়ে ভারতকে এনেছে। তাই ঠিকানা রেখে ভারতকে ছেড়ে দিতে বলায় জেনি ভারতকে ছেড়ে দেয়। কিন্তু ভারতকে কী জন্য থানায় আনা হয়েছিল জানতে আমাদের এর পিছের গল্পটা জানতে হবে। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। একটি বুক স্টলে আমাদের ক্রাইম নোবেলিস্ট বিজয়ন্তীকে দেখানো হয়। কেনাকাটা শেষ করে বিজয়ন্তী একটি কল ট্যাক্সি বুক করে, আর আমরাও দেখতে পাই বিজয়ন্তী ভারতের কল ট্যাক্সিটি বুক করেছিল। তার মানে ভারত ট্যাক্সি চালক। ভারত বিজয়ন্তীকে দেখেই চিনতে পারে, কারণ ভারত বিজয়ন্তীর সবগুলো নোবেল পড়েছে। তবে শেষ 49 নম্বর নোবেলটি সে পাচ্ছে না। বিজয়ন্তী বলে ওটাতে স্টক আউট, আমার কাছে তার কপি আছে, আমি তোমাকে দিব। হঠাৎই বিজয়ন্তী একটি গ্রিন কালারের বাইক দেখে ভারতকে দাঁড়াতে বলে। বিজয়ন্তীকে দেখেই মনে হচ্ছিল এই বাইকটি সে চিনে। তবে বাইক চালক বাইকটি নিয়ে যাওয়ার পর বিজয়ন্তী চলে যেতে বলে। এরপর ভারত বিজয়ন্তীকে ড্রপ করে অন্য একটি কাস্টমারকে পিক করতে চায়। আর এখানে আমরা মুভির হিরোইন সুশীলাকে দেখতে পাই। মূলত ভারত আর সুশীলা অনেকদিন যাবৎ রিলেশনশিপে রয়েছে। রোজই ভারত সুশীলাকে পিক করে এবং ড্রপও করে দিয়ে যায়। তবে সুশীলার বাবা তাদের সম্পর্কের বিষয়টা এখনও জানে না। সে ভারতকে একজন কল ট্যাক্সি ড্রাইভার হিসেবেই জানে। আজ সুশীলার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থাকায় ভারত সুশীলাকে সেখানে ড্রপ করে দেয়। যদিও রাতের বেলা আবার পিক করার কথা ছিল, কিন্তু ভারতের রুমমেটকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে বলে ভারত পিক করতে আসতে পারেনি। সুশীলাও তাই তার বান্ধবীদের নিয়ে একটি কল ট্যাক্সি বুক করে বাড়িতে চলে যাচ্ছে। সুশীলা প্রথমে তার 3 বান্ধবীকে যার যার বাড়ির সামনে ড্রপ করে দেয়। এরপর যখনই নিজের বাড়িতে যাবে, কল ট্যাক্সি ড্রাইভার গুরু সুশীলাকে অপহরণ করার চেষ্টা করে। তবে ঠিক তখনই গণেশ নামে একটি ছেলে এসে গুরুকে পিটিয়ে সুশীলাকে বাঁচায়। যদিও গণেশ সুশীলাকে ড্রপ করতে চাচ্ছিল, কিন্তু সুশীলা একাই বাড়িতে চলে যায়। আর পরবর্তী দিন সুশীলা ভারতকে গতরাতের ঘটনার কথা বললে ভারতও বারবার ওই নম্বরটিতে কল করার চেষ্টা করছিল, কিন্তু নম্বরটি বন্ধ। সুশীলা বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করতে চাচ্ছে না। সুশীলার বিষয়ে একটি কথা বলে রাখি, সুশীলা একটি প্রাইভেট হসপিটালে স্টাফ নার্স হিসেবে চাকরি করে। তবে এর বাইরে কয়েকটি বাড়িতে গিয়ে তেমনই এক ব্যক্তির হেলথ চেক আপ করতে সুশীলা এই বাড়িতে এসেছে। সুশীলা ভারতকে বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে চলে যায়। আর এরপর আমরা রূপলাকে দেখতে পাই। রূপলার স্বামীর নাম বাসন্ত। সবসময় রূপলার সাথে খুব খারাপ আচরণ করে, তাই রূপলা মন খারাপ করে বসেছিল। এর মধ্যে বাসন্তের গাড়ি এসে পড়ায় সুশীলা দ্রুত উপরে গিয়ে বাসন্তের বাবাকে ইনসুলিন দিয়ে চলে যাচ্ছিল। তখন বাসন্ত সুশীলাকে ডেকে তার মাসিক বেতনের টাকাটা দিয়ে দেয়। এরপর ভারত সুশীলাকে আবার তার বাড়িতে ড্রপ করে দেয়। এর মধ্যে একদিন সুশীলা রূপলার সাথেও ভারতের পরিচয় করিয়ে দেয়। সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন সুশীলা একটি ছেলের হেলথ চেক আপ শেষে ফেরার পথে গণেশের সাথে দেখা হয়। মূলত ওই রাতে সুশীলাকে বাঁচাতে গিয়ে গণেশের পকেট থেকে তার গান শেপের একটি পেন ড্রাইভ পড়ে গিয়েছিল। সুশীলা গণেশকে সেই পেন ড্রাইভটি দিলে গণেশ জানতে চায় এর মধ্যে কী আছে দেখনি তো আবার। সুশীলার কথা অন্যের জিনিস আমি অনুমতি ছাড়া দেখি না।
এর মধ্যে এক মহিলা তাদেরকে লাভার মনে করছিল বলে সুশীলা দ্রুত সেখান থেকে চলে যায়। আর এরপর হসপিটালে গেলে রূপলা সুশীলা হসপিটালের ডক্টরের কাছে আসে, যেখানে রূপলা জানায় 5 বছর আগে পারিবারিকভাবে বিজনেসম্যান বাসন্তের সাথে তার বিয়ে হয়েছিল। ওই সময় বাসন্ত অন্য একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু তার বাবার জন্য বাধ্য হয়ে রূপলাকে বিয়ে করেছে ঠিকই, কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি, সবসময় বাজে ব্যবহার করছে। আর এখন তা এতটাই বেড়ে গেছে রূপলার বাঁচার ইচ্ছাও করছে না। অবশ্য রূপলার স্টোরি শোনার পর ডক্টর রূপলাকে বলে যে তুমি তোমার স্বামীকে আমার সাথে দেখা করতে বলো, আমি তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করব, যেটা রূপলার পক্ষে কখনোই সম্ভব নয়। এখান থেকে সিন চলে যায় একটি মলে। ভারত সুশীলাকে নিয়ে শপিং করতে এসেছে, তবে ট্রায়াল রুমে নক করলে মায়া নামে একটি মেয়ে বের হয়ে আসে। এমনকি মায়া অনিতা নামে অন্য একটি মেয়েকে সুশীলাকে দেখিয়ে কিছু একটা বলছিল, তবে তারা কি বলছে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর সুশীলা একদিন বন্ধুদের সাথে মুভি দেখতে যায়। ভারতেরও আসার কথা, তবে ভারত আসার আগেই সেখানে গণেশ এসে পড়ে। এদিকে ভারত এসে পড়েছে, তবে ভারত এসেই দেখে সুশীলারা মুভি না দেখে বের হয়ে যাচ্ছে। কারণ জানতে চাইলে সুশীলা তখন গণেশের বিষয়টা বলে। মূলত গণেশ ভিতরে এসে সুশীলার পাশে বসে সুশীলার বিষয়ে কথা বলছিল। এক পর্যায়ে সুশীলা বুঝতে পারে গণেশ তার সম্পর্কে সব তথ্য নিয়ে এসেছে, এমনকি গণেশ তাকে পছন্দ করে। তবে সুশীলা গণেশকে অ্যাভয়েড করে যখনই চলে যাবে গণেশ সুশীলা হাত চেপে ধরে। এই জন্যই মূলত তারা বের হয়ে যাচ্ছে। সুশীলার মুখে এই ঘটনা শোনার পর গণেশকে খুঁজতে ভারত আবার ভিতরে যায়, তবে এতক্ষণে গণেশ সেখান থেকে পালিয়ে গেছে। সিন চলে যায় পরবর্তী দিন। ভারত তার বন্ধু মারির সাথে বাইক সার্ভিসিং করাতে এসেছিল। একই সার্ভিস সেন্টারে গণেশও তার বাইক নিয়ে এসেছে। আজ আবার ভারতের জন্মদিন, তাই সুশীলা দেখা করতে কল করলে ভারত এখানে আসতে বললে কিছুক্ষণের মধ্যে সুশীলা এসেই দেখে গণেশও এখানে। তবে সুশীলা ভারতকে কিছু না বলে জন্মদিনে একটি শার্ট গিফট করে। এতে করে গণেশও বুঝতে পারে ভারত সুশীলার বয়ফ্রেন্ড, আর গণেশ এটা কিছুতেই মেনে নিতে পারছে না। আবার ভারতের জন্মদিনে ভারত যেন কোনো ঝামেলার মধ্যে না জড়ায়, এই জন্য সুশীলা গণেশকে দেখার পরও ভারতকে জানায়নি। কিন্তু ওই যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, তাই সুশীলার পথ আটকে গণেশ সুশীলাকে বাজে প্রস্তাব দেয়। গণেশ বলে ওকে যেমন গিফট দিয়েছ আমারও গিফট চাই, যদি তাও তোমাকে আর কখনোই ডিস্টার্ব করব না, তবে শার্ট নয়, একটা রাত। বলা মাত্র সুশীলা গণেশের গালে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপরই একটি অমনি ভ্যানে করে সুশীলাকে কিডন্যাপ করা হয়। তবে এটা গণেশ করায়নি, ওই রাতে গুরু নামে যে ট্যাক্সি ড্রাইভারকে গণেশ পিটিয়েছিল সেই গুরু বদলা নিতে সুশীলাকে কিডন্যাপ করেছে। এমনকি সুশীলার ফোন থেকে ভারতকে কল করে। সে তো আর জানে না সে গণেশকে নয় ভারতকে কল করেছে। তবে ভারত ট্রু কলার সার্চ করে জানতে পারে নম্বরটির মালিকের নাম মিপ্পু, শক্তি ক্যাবলসে কাজ করে। তাই শক্তি ক্যাবলসের ঠিকানা বের করে ভারত শক্তি ক্যাবলসের গোডাউনে গিয়ে গুরু আর মিপ্পুকে পিটিয়ে সুশীলাকে উদ্ধার করে। কিন্তু গুরু এখনও বুঝতে পারছে না, সে তো ভেবেছিল গণেশ আসবে, ভারত তাহলে কে? যাই হোক, সুশীলা এরপর হসপিটালে চলে যায়। তবে চেঞ্জ করতে যেতেই গণেশ সুশীলাকে সেন্সলেস করে ফেলে। এরপরই যখনই তার সেন্স ফিরে আসে গণেশ সুশীলাকে স্পষ্ট করে বলে দেয় ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে মেলামেশা আমার একদমই পছন্দ নয়। এরপরে যদি তুমি কখনো ওর সাথে দেখা করো তোমাকে নয় ওকে আমি খুন করব। এতদিন গোপন করলেও সুশীলার গোপন রাখতে পারছিল না, তাই বিচের পাড়ে ভারতের সাথে দেখা করে সব কিছু খুলে বলে। কিন্তু সুশীলা গণেশের নাম পর্যন্ত জানে না। ভারতের তখন বাইক সার্ভিসিং সেন্টারের কথা মনে পড়ে, কিন্তু সেখানে কল করেও গণেশের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আবার ভারতের মনে পড়ে ওই রকম একটি বাইক দেখে বিজয়ন্তী তাকে কার থামাতে বলেছিল, তার মানে বিজয়ন্তী গণেশকে চিনতে পারে। এর মধ্যে রূপলাকে সাগরে ঝাঁপ দিতে দেখে সুশীলা ভারতকে ডাকলে ভারত রূপলাকে বাঁচায়। রূপলার স্বামী বাসন্তের বিষয়ে যদিও সুশীলা আগে থেকেই জানত, কিন্তু তার জন্য যে এমন সিদ্ধান্ত নিবে কখনো সে ভাবেনি। অবশ্য রূপলা জানায় তার এমন সিদ্ধান্ত নেয়ার পিছে অন্য কারণ আছে। রূপলা বলে বাসন্তের ব্যবহারে এমনিতে সে অতিষ্ঠ, সবসময় একাকিত্বের ভিতর সময় কাটাতো। হঠাৎ একটি আননোন নম্বরে এক ছেলের সাথে তার পরিচয় হয়েছে। রূপলা বলে মাঝে মধ্যে আমাদের সাথে কথা হতো, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগতো। ধীরে ধীরে আমরা অনেক বেশি কানেক্টেড হয়ে পড়ি। এরপর একদিন সে আমার সাথে দেখা করতে চাইলে আমরা বাইরে দেখা করার প্ল্যান করি, কিন্তু সে কিছু না বলে আমার বাড়িতে চলে আসে। এরপর আমি দরজা খুলতেই আমার চোখে মুখে স্প্রে করে আমাকে সেন্সলেস করে আমার নিউড ভিডিও তৈরি করে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আমি কয়েক ধাপ তাকে অনেক টাকা দিয়েছি, কিন্তু এখন বলছে 2 কোটি টাকা না দিলে ও আমার স্বামী ভাসানকে জানিয়ে দিবে। তাই আমি কোনো রাস্তা না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। রূপলার সাথে ওই ব্যক্তির ফটোটিও দেখায়, আর ওই ফটোটি দেখা মাত্রই সুশীলাও চিনতে পারে যে এটা তো সেই ব্যক্তি যে তার সাথে এমনটা করছে। রূপলা জানায় ওর নাম গণেশ। সুশীলা অনুরোধ করছিল
যে কোনো মূল্যে তুমি ওর থেকে ওই ভিডিওটা উদ্ধার করো। তাই রূপলার থেকে গণেশের ঠিকানা নিয়ে ভারত ওই ভিডিও উদ্ধার করতে গণেশের বাড়িতে যায়, যেটা রামনগর সেকেন্ড মেইন রোডে অবস্থিত। তবে ভারত যখন গণেশের বাড়িতে ঢুকতে যাবে, হুডি পরিহিত কোনো এক ব্যক্তি সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, যার নাম মুরুগেশ। মুরুগেশও ভারতের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মুরুগেশ, কেন সে গণেশের বাড়িতে এসেছিল? চলুন আগে সেই গল্প জেনে আসি। তো এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে। মুরুগেশ সাটর্দ একজন ব্যক্তি, স্ত্রী মারা গেছে অনেক আগে, সন্তানেরা বিদেশে সেটেল, একা বাড়িতে নিঃসঙ্গ জীবনের একজন সঙ্গী খুঁজছিল। তখনই গণেশের সাথে তার পরিচয় হয়, আর গণেশ অনিতা নামে তার কাজিনের প্রপোজাল দেয়। মুরুগেশও অনিতাকে দেখা মাত্রই পুরো ফিদা, তার তো তরই সইছে না। গণেশও বলছিল, তাহলে আপনার বাড়িতে চলুন, সেখানে বসে আমরা বাকিটা আলোচনা করব। গণেশ আবার একটি কার নিয়ে এসেছিল, তাই ওই কার নিয়ে তারা মুরুগেশের বাড়িতে চলে যায়। কথায় কথায় মুরুগেশও জানায় সে আজ তার কাজের লোকটাকে ছুটি দিয়ে দিয়েছে। তাই এই সুযোগে গণেশ আর অনিতা মুরুগেশকে গান পয়েন্ট করে বাড়িতে থাকা ক্যাশ, টাকা এবং গহনা সব কিছু লুট করে নিয়ে যায়। কিন্তু ওদের কোনো ঠিকানা না জানার জন্য মুরুগেশ কিছুই করতে পারছিল না। তবে সুশীলা যেদিন গণেশকে রাস্তার মধ্যে চড় মেরেছিল, মুরুগেশ সেদিন গণেশকে দেখে ফেলে এবং এক ব্যক্তির কারে লিফট নিয়ে গণেশকে ফলো করে গণেশের বাড়ি পর্যন্ত পৌঁছে বাড়ির ঠিকানাটা জেনে নেয়। মুরুগেশ তার টাকা গহনা উদ্ধার করতে, সাথে প্রতারণার শাস্তি দিতে একটি অবৈধ গান কিনে গণেশদের ওই বাড়িতে এসেছিল। মুরুগেশ যখন বাড়িতে প্রবেশ করছিল, গণেশের বাইকটা তখন ওই বাড়ির সামনে পার করা ছিল। তবে মুরুগেশ ভিতরে গিয়ে কিছু সময় পরে আবার বের হয়ে আসে, আর তখনই মূলত ভারতের সাথে তার দেখা হয়। ভারতও বুঝতে পারে মুরুগেশ তার আগেই বাড়িতে ঢুকেছিল, সাথে এটাও লক্ষ্য করে তাকে দেখেই মুরুগেশ দ্রুত কার নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এরপর ভারত ওই বাড়ির মধ্যে প্রবেশ করে। তবে বের হওয়ার সময় সামনের বাড়ির ওই লোকটা ভারতকে দেখে ফেলে। এরপর ভারতও যখন কার নিয়ে চলে যাচ্ছিল, যাওয়ার সময় মুরুগেশের কারটিকে দেখে মুরুগেশকে ফলো করতে শুরু করে। আর এভাবে একসময় মোড় ঘুরতে গিয়ে একটি বাইককে ধাক্কা দেয়। সেখানে ডিউটিরত জেনি এবং কনস্টেবল ভারতকে ধরে ফেলেছিল। কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করার আগেই ওয়ারলেসে খবর আসে সেকেন্ড স্ট্রিটে একটি ঘটনা ঘটেছে। জেনিরা যেন সেখানে গিয়ে চেক করে থানায় জানায়। এই জন্য জেনি থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে ভারতকেও সাথে নিয়ে সেখানে চলে যায়। মূলত ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ওই লোকটি গুলির শব্দ পেয়ে থানায় জানিয়েছে। ভারত তখনও কারের মধ্যে থাকায় লোকটি ভারতকে আর দেখতে পারছে না। কনস্টেবল উপরে গিয়ে চেক করে জানায় ভিতরে মার্ডার হয়েছে। সাথে সাথে জেনি ইন্সপেক্টরকে জানানো মাত্র ইন্সপেক্টর টিম নিয়ে সেখানে চলে আসে। এই জন্য জেনিও ভারতকে নিয়ে থানায় চলে যায়। এই ছিল মূলত ভারতকে থানায় নিয়ে আসার পিছের গল্প। সিন এখান থেকে প্রেজেন্টে। ভারতকে ছেড়ে দেয় ভারত চলে যাচ্ছিল, তবে তার মানি ব্যাগ এবং ফোন রেখে যাওয়ার কারণে কনস্টেবল আবার ডাকলে ভারত যখন সেগুলো আনতে যাবে, সামনে থাকা ওই লোকটা ভারতকে দেখে চিনে ফেলে। সে বলে ওঠে, একেই তো আমি বের হতে দেখেছি। ভারতের সাথে সাথে দৌড়ে থানা থেকে বের হয়ে যায়। এসআই কুলদীপ এবং কয়েকজন কনস্টেবল তখনও ভারতের পিছু করছিল। তবে ভারত তাদের সাথে ফাইট করে একসময় দেয়াল টপকে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর আমরাও দেখতে পাই এই বাড়িটি সেই ক্রাইম নোবেলিস্ট বিজয়ন্তীর বাড়ি। বিজয়ন্তী ভারতের কাছে জানতে চায়, পুলিশ কেন তোমার পিছু পড়েছে? ভারত তখন শুরু থেকে এ পর্যন্ত সব কিছু খুলে বলে। এরপর আমাদের এটাও দেখানো হয়, মুরুগেশ বের হওয়ার পর ভারত যখন ওই বাড়ির মধ্যে প্রবেশ করেছিল, নিচের তলায় কেউ না থাকায় ভারত উপরের ঘরে যায়। আর দরজা খুলেই দেখে মেঝের মধ্যে একটি মেয়ের রক্তাক্ত বডি পড়ে আছে, পাশে একটি গান। ভারতের তখন স্পষ্ট মনে পড়ে এই মেয়েটিকে সে ওই দিন শপিং মলের ট্রায়াল রুম থেকে বের হতে দেখেছিল, যার নাম মায়া। তার মানে ভারত আসার আগে ওই মেয়েটি মারা গিয়েছিল। এই জন্য ভারত মুরুগেশের পিছু করেছিল। বিজয়ন্তের কথা, তুমি যদি খুন নাই করবে, তুমি পালিয়ে কেন বেড়াচ্ছ? তুমি তো পুলিশকে সত্যিটা বলতে পারো। ভারতের কথা, পুলিশের এফআইআর ফাইল করতে কাউকে খুনি বানাতে হবে। আমি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি না কেন, তারা আমাকে ফাঁসিয়ে দিবে। বিজয়ন্তের কথা, তাহলে আমার বাড়িতে কেন এসেছ? ভারত তখন বিজয়ন্তের কাছে জানতে চায়, ওই দিন আমার কারে থাকা অবস্থায় আপনি একটি গ্রিন কালার বাইক দেখে থামাতে বলেছিলেন। ওই বাইকটা গণেশের বাইকের মতোই। আপনি ওকে চিনেন। ওই এই সব কিছুর পিছে আছে। যে কোনো মূল্যে ওকে আমার ধরতে হবে। সব কিছু শোনার পর বিজয়ন্তী বলে, আমার হাজব্যান্ড একজন বাইক লাভার ছিল। সর্বশেষ ওই বাইকটি সে কিনেছিল। কিছুদিন আগে পুলিশ জানিয়েছে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। এরপর থেকে বাইকটা আর পাওয়া যায়নি। সেদিন তোমার কারে আসার সময় ওই বাইকটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমার স্বামীর মৃত্যুর রহস্য আমি জানতে পারিনি। আর তুমি যে গণেশের কথা বলছো, গণেশ নামে আমি কাউকে চিনিও না। কিন্তু ভারতের কথা, আমার সাথে যা কিছু ঘটছে এই সব কিছুর পিছেই গণেশ রয়েছে। তাই যে কোনো মূল্যে গণেশকে আমার খুঁজে বের করতেই হবে। এই জন্য ভারত বিজয়ন্তীর বাড়ি থেকে বের হয়ে আবার গণেশের বাড়িতে যায়। এদিকে ভারতের পৌঁছানোর আগেই গণেশ এসে পড়ে।
গণেশ দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলকে সেন্সলেস করে বাড়ির মধ্যে প্রবেশ করে। গণেশ মূলত তার ওই পেন ড্রাইভটি খুঁজতে এখানে এসেছে, আর খুঁজতে খুঁজতে অবশেষে গণেশ টিভির সাথে সেই পেন ড্রাইভটি দেখতে পায়। মানে পেন ড্রাইভটি টিভিতে কানেক্ট করা ছিল। এই পেন ড্রাইভের ভিডিও ফোল্ডারে 2টি ফাইল রয়েছে। প্রথম ফাইলটি প্লে করতে দেখা যায় গণেশ রূপলার যে নিউড ভিডিওটি শ্যুট করেছিল সেই ভিডিও। তবে গণেশ যখন ভিডিওটি দেখছিল ঠিক সেই মুহূর্তে ভারত এসে পড়ে। ভারত স্পষ্টই দেখতে পাচ্ছে গণেশ কী করেছিল। আর এরপর গণেশ যখনই পেন ড্রাইভটি খুলতে যাবে ভারত সেটি নিয়ে নেয়। শুরু হয় দুজনের মধ্যে তুমুল ফাইট। ফাইটের এক পর্যায়ে ভারত পাশে থেকে সাদা রঙের একটি বুদ্ধ মূর্তি নিয়ে গণেশের মাথা আঘাত করে, কিন্তু তারপরও গণেশ কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঘরের মধ্যে তল্লাশি করার সময় ভারতের চোখ পড়ে পত্রিকার একটি বিজ্ঞাপনের দিকে, যেখানে ষাটোর্ধ একজন ব্যক্তি নিঃসঙ্গ জীবনের জন্য সঙ্গী খুঁজছে। আর এই অ্যাডটি ছিল মুরুগেশের অ্যাড। ভারত সাথে সাথে ওই নম্বরটি ট্রুকলারে সার্চ করে মুরুগেশনের নাম জানতে পারে। আর ওই নাম ধরেই ফেসবুকে সার্চ করতে মুরুগেশনের আইডিটির সামনে আসতেই ভারত স্পষ্টই চিনতে পারে এই সেই ব্যক্তি যাকে সেই বাড়ি থেকে বের হতে দেখেছিল। তার মানে মুরুগেশের সাথে হয়তোবা এসবের কোনো কানেকশন নিশ্চয় রয়েছে। ভারত মুরুগেশের প্রোফাইলটি চেক করে মুরুগেশের বেশ কয়েকটি ফটো থেকে তার কারের নম্বর এবং মুরুগেশ যেখানে সেলফি তুলেছিল ঠিক পিছনের একটি বোর্ড দেখে বুঝতে পারে মুরুগেশের বাড়ি কোথায় হতে পারে। আর ঠিক এভাবেই খুঁজতে খুঁজতে ভারত সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ভারত ঢোকার সময় লক্ষ্য করে মুরুগেশের বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তবে পাশের বাড়িতে রয়েছে যেটা মুরুগেশের বাড়ির দিকে ফেস করা। তারপরও কোনোভাবে সে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে যায়। মুরুগেশও গান নিয়ে প্রস্তুত, কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তবে একসময় ভারত মুরুগেশের থেকে গান নিয়ে মুরুগেশকে গান পয়েন্ট করে, আর মুরুগেশের কাছে সত্যিটা জানতে চায় যে আসলে কি হয়েছে, মুরুগেশ কেন ওই বাড়িতে গিয়েছিল। কারণ ভারতের ধারণা মুরুগেশই হয়তো বা মায়াকে খুন করেছে। মুরুগেশ তখন সত্যিটা খুলে বলে যে মায়া নামে কাউকে সে জানেই না, এমনকি ওই মেয়েটিকে সে আগে কখনো দেখেওনি। সে তো অনিতাকে চিনত। মুরুগেশের সাথে যা কিছু হয়েছিল মুরুগেশ শুরু থেকে সব কিছু খুলে বলে। মুরুগেশ সাথে এটাও জানায় শেষ পর্যন্ত আমিও ঠিকানা জানার পর আমি আমার সম্পদ উদ্ধার করতে আর বদলা নিতে ওই বাড়িতে গিয়েছিলাম। তবে মুরুগেশ এসে দেখে মুরুগেশ আসার আগেই মায়া মারা গেছে। ফ্লোরের মধ্যে মায়ের রক্তাক্ত বডি, পাশে একটি গান আর এক পাশে একটি ছুরি পড়ে আছে। মুরুগেশ তো ওই মেয়েটিকে চিনতেই পারছে না, আর কে এই কাজটা করতে পারে। ঠিক তখনই পাশের ঘর থেকে গণেশ বের হয়ে মুরুগেশকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। মুরুগেশও তাড়াহুড়া করে বের হতে যাচ্ছিল, তখন তার মনে পড়ে সে তো গান ফেলে এসেছে, কিন্তু এখানে 2টি গান। মুরুগেশ বুঝতে পারছিল না সে কোন গানটি নিয়ে এসেছে, তাই ভুলবশত নিজের গানটি ফেলে যে গানটি দিয়ে মায়াকে খুন করা হয়েছে সেই গানটি নিয়ে পালিয়ে যায়। কিন্তু অবশেষে শেষ পর্যন্ত ভারতের কাছে ধরা পড়েই গেল। গানের বিষয় জানার পর ভারতও বলে আপনার গান যেহেতু ওখানে পড়েছিল তার মানে ওই গানে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা। তাই মুরুগেশকে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে গণেশদের খুঁজে বের করতে হবে। ভারত জানতে চায় ওরা এখানে কিভাবে এসেছিল। মুরুগেশ তখন গণেশের কারের কথা বলে যে ওদের কার নিয়ে এসেছিল, তবে কারের নম্বর মুরুগেশের মনে নেই। ভারতের মনে পড়ে আসার সময় সে পাশের বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা দেখেছিল, তাই তারা পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতেই ওই গাড়িটি দেখতে পায়, যেই গাড়ির নম্বরের শেষ ডিজিট ছিল 7766। তাই ভারত মুরুগেশকে নিয়ে আরটিও অফিসে ওই কারের ডিটেলস বের করতে চায়। আর গিয়েই দেখে ভারতের বন্ধু মারি ওই অফিস থেকে বের হচ্ছিল, আর বের হওয়ার সাথে সাথে পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ মারির কাছে ভারতের গার্লফ্রেন্ড সুশীলার ঠিকানা জানতে চায়, কারণ পুলিশের ধারণা সুশীলাকে ধরতে পারলে ভারতকে ধরতে পারবে। তাই সুশীলার বাড়ির ঠিকানা জানতে তারা মারিকে নিয়ে যায়। এরপর আরটিও অফিস থেকে ওই নম্বর ডিটেলস বের করতেই দেখে এই কার্ডটা নারায়ণ নামে এক ব্যক্তির নামে রেজিস্টার করা। তাই ঠিকানা নিয়ে তারা নারায়ণের বাড়িতে চলে যায়। আর ওই বাড়িতে গিয়ে সেই কার্ডটিও দেখা যায়, যেই কার্ডটি নিয়ে ওই দিন গণেশ আর অনিতা মুরুগেশের বাড়িতে এসেছিল। তবে বাড়ির ওয়াচম্যান কিছুতেই ভারতকে নারায়ণের সাথে দেখা করতে দিচ্ছিল না। ভারত তখন ওয়াচম্যানকে বলে যে তুমি শুধু গিয়ে তোমার মালিককে বলো 7766, এতে করে নারায়ণও বুঝতে পারে হয়তোবা ভারত তার সম্পর্কে কিছু একটা জানে। তার বাড়িতে দেখা না করে পাশে একটি রেস্টুরেন্টে দেখা করতে চায়। কথা মতো ভারতটা সেই রেস্টুরেন্টের সামনে গিয়ে অপেক্ষা করছিল। এদিকে নিউজে ভারতের ফটো দেখানো হচ্ছে যে পুলিশ খুনের মামলায় ভারতকে খুঁজছে। এই রেস্টুরেন্টেই গুরু নামে সেই ব্যক্তিও বসেছিল। দেখা মাত্রই সে ভারতকে চিনে ফেলে। আবার ভারত তো সুশীলাকে কল করে না পেয়ে রূপলাকে কল করে বলে আপনি ভয় পাবেন না, পুলিশের কাছে এখনো পর্যন্ত আমি কিচ্ছু বলিনি। আমি গণেশকে খুঁজছি, যে কোনো মূল্যে আমি আজকের মধ্যেই ওই ফুটেজ কালেক্ট করে ফেলব। তবে আপনি শুধু আমার জন্য একটি কাজ করুন। পুলিশ সুশীলার সাথে ঝামেলা করতে পারে, আমার জন্য যেন ওর কোনো সমস্যা না হয় সেটা আপনাকে এনশিওর করতে হবে। রূপলাও কথা দেয় এই বিষয়টা আমি দেখব। এরপর ভারত রেস্টুরেন্টের মধ্যে গিয়ে নারায়ণের জন্য অপেক্ষা করছিল। তখনই গুরু ভারতকে দেখে ওয়াশরুমে গিয়ে পুলিশকে কল করে।
আর ভারত ও গুনুকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নারায়ণ এসে পড়ে, সাথে সাথে পুলিশও আসে, কিন্তু ভারত তো আগেই পালিয়ে গেছে। আর পুলিশ দেখে নারায়ণ সেখান থেকে চলে যায়। এদিকে ভারতের কথা মতো সুশীলাকে বাড়িতে না পেয়ে রূপলা লয়ার নিয়ে থানায় যায়, তবে থানা থেকে জানায় তারা সুশীলাকে অ্যারেস্ট করেনি। আবার নারায়ণ যখন রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরছিল, ভারতরা তখন নারায়ণকে ধরে ফেলে। ভারত নারায়ণের কাছে গণেশের কথা জানতে চায়, কিন্তু নারায়ণ বলে আমি তো ওর নামই জানি না, আমি তো শুধু মায়াকে চিনি, যে মেয়েটা মারা গেছে। আবার নারায়ণকে দেখা মাত্রই মুরুগেশেরও মনে পড়ে, মুরুগেশ তো সেদিন নারায়ণের কারে লিফট নিয়েই গণেশের পিছু করে তার বাড়ির ঠিকানা দেখে এসেছিল। এই তো সেই ব্যক্তি। নারায়ণের কাছে জানতে চায় মায়ের মৃত্যুর বিষয়ে আপনি কি জানেন। বাধ্য হয়ে নারায়ণ তখন বলে আমি মায়াকে খুন করতে গিয়েছিলাম। আর এরপরই সামনে আসে নারায়ণ কেন মায়াকে খুন করতে গিয়েছিল। মূলত মায়ের সাথে নারায়ণের ফেসবুকে বন্ধুত্ব হয়েছিল। নারায়ণের বাড়িতে কেউ নেই জানতে পেরে মা একদিন নারায়ণের বাড়িতে চলে আসে। আর এরপর দুজন একসাথে বসে ড্রিঙ্ক করার সময় হঠাৎ করে সেখানে গণেশ এসে তাদেরকে গান পয়েন্ট করে। বাড়ি থেকে টাকা গহনা সবকিছু লুট করে সাথে গাড়িটা পর্যন্ত নিয়ে যায়। নারায়ণ বলে ওই ঘটনার পর আমি মায়াকে আর দেখিনি। আমার পরিবার জানলে সমস্যা হবে বলে আমি কোনো আইনের আশ্রয় নিইনি। তবে তার 10 দিন পরই তারা গাড়িটি কোথাও ফেলে গিয়েছিল। পুলিশ সেটা উদ্ধার করে তাকে দিয়েছে। তবে ওই দিন মুরুগেশকে লিফট দিতে গিয়ে নারায়ণ গণেশের বাড়ির সামনে গিয়ে গণেশের সাথে মায়াকে দেখে ফেলে। আর এতে করে বুঝতে পারে মায়া আর গণেশ মিলেই তাকে লুট করেছিল। তার মানে এই সব কিছু তাদের চাল ছিল। নারায়ণ পুরো বিষয়টা বোঝার পর প্রতিশোধের আগুনে জ্বলছিল। এই জন্য ওই রাতে ভারত আর মুরুগেশের আগেই মায়াকে খুন করতে নারায়ণ সেই বাড়িতে গিয়েছিল। কিন্তু নারায়ণ গিয়েও মায়াকে মৃত অবস্থায় পেয়েছিল। নারায়ণ বলে আমি যখন ওই বাড়িতে প্রবেশ করছিলাম তখন ওই বাড়ি থেকে আমি কাউকে বের হতে দেখেছি। সে তাড়াহুড়ো করে একটি অটো নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। নারায়ণের তথ্য মতে সেই হয়তো বা কিলার। তার মানে তাদের 3 জনের আগে আরও কেউ সেখানে এসেছিল। এখন তাদেরকে খুঁজে বের করতে হবে কে সেই ব্যক্তি। সিন চলে যায় থানায়। সাব ইন্সপেক্টর জেনি আর কুলদীপ গোপনে সুশীলাকে ধরে এনে তাকে টর্চার করে ভারতের তথ্য জানার চেষ্টা করছে, যেটা একদমই আনঅফিসিয়ালি। কিন্তু ইন্সপেক্টর জানার পর উল্টো তাদেরকে বকা দিয়ে সুশীলাকে হসপিটালে পাঠিয়ে দেয়। তবে সুশীলাকে যে সাব ইন্সপেক্টর নিয়ে এসেছিল সে ড্রাইভারকে বলে তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, আমার একটি কাজ আছে, আমি সেরে আসছি। এসআই সোজা বিজয়ন্তীর বাড়ি থেকে বিজয়ন্তীর সাথে দেখা করে। এখানে তাদের কথা আমরা বুঝতে পারি বিজয়ন্তী এই কেসের বিষয়ে সব তথ্য জানতেই তাকে ডেকেছে। বিজয়ন্তী এই খুনের কেসের ইনভেস্টিগেশনের বিষয়ে জানতে চাইলে এসআই তাকে বলে মার্ডার স্পটে মোট 3 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, সাথে কল ট্যাক্সি ড্রাইভার মানে ভারতের ফিঙ্গারপ্রিন্টও আছে। কিন্তু গানে ভারতের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট আছে। রেগুলার অ্যাকিউজদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করার চেষ্টাও হয়েছে, তাদের সাথেও ম্যাচ করেনি। আর পাশে যে নাইফটি পড়েছিল সেই নাইফে মৃত মেয়েটি মানে মায়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। বিজয়ন্তী ব্যালিস্টিক রিপোর্টের কথা জানতে চায়। এসআই বলে আমরা যে গান পেয়েছি ওই গানের মধ্যে সবগুলো গুলি ইনটেক অবস্থায় ছিল। তার মানে ওই মেয়েটিকে ওই গান থেকে গুলি করা হয়নি, গুলি করা হয়েছে অন্য কোনো গান থেকে। সেই গান আমরা এখন পর্যন্ত পাইনি, হয়তো খুনি খুন করার পরে গানটি নিয়ে গেছে। বিজয়ন্তী মায়ের ফোনের কথা জানতে চায় যে মৃত মেয়েটির ফোনটি কি আপনারা পেয়েছেন। এসআই বলে ওই ফোনটি আমরা পাইনি, হয়তো খুনি নিয়ে গেছে। আর পাড়া প্রতিবেশী বলছে ওই বাড়ির মালিক দেশের বাইরে থাকে, ওই বাড়িতে ওই মেয়ে ছাড়াও আরও একটি মেয়ে সেখানে ভাড়া থাকত। তবে খুনের পর ওই মেয়েটি পালিয়েছে। সাথে তারা এটাও জানতে পেরেছে ওই বাড়িতে মাঝে মধ্যে একটি ছেলে যাতায়াত করত, কিন্তু ভারতের ফটো দেখালে তারা বলেছে এটা ভারত নয়, অন্য কেউ, মানে গণেশের কথা বলছে। তো তথ্যগুলো নেয়ার পর বিজয়ন্তী এসআইকে বেশ কিছু টাকা দেয়। এসআইও জানতে চাচ্ছিল এত কেস থাকতে আপনি এই কেস সম্পর্কে এত তথ্য জানতে চাচ্ছেন কেন, এই কেসটি আপনার কাছে এক্সেপশনাল কেন। বিজয়ন্তী বলে সময় এলে জানতে পারবে। ঠিক তখনই যে ড্রাইভারকে সে হসপিটালে রেখে এসেছিল সে কল করে জানায় সুশীলাকে ভিতরে ট্রিটমেন্টের জন্য রেখে সে চা খেতে গিয়েছিল। এই সুযোগে সুশীলা সেখান থেকে পালিয়েছে। তবে এসআই এই বিষয়টি জানানোর আগেই তার রিয়াকশন দেখে বিজয়ন্তী বুঝতে পারে সুশীলা হয়তো পালিয়েছে। তার মানে বিজয়ন্তী সব কিছুর তথ্য নিচ্ছে, কিন্তু কেন সেটা নিচ্ছে সেটা আমি একদম মুভি শেষ মুহূর্তে গিয়ে বলবো। এদিকে নারায়ণ ভারতদের বলেছে ওই দিন সে ঢোকার সময় এক ব্যক্তি বের হয়ে একটু অটো নিয়ে চলে গিয়েছিল, তাই ওই ব্যক্তির খোঁজ করতে ভারতটা অটো স্ট্যান্ডে গিয়ে এই এলাকায় যে সকল অটো চালক আছে সবার সাথে কথা বলে। এক পর্যায়ে জানতে পারে গত রাতে পলরাজ নামে এক ব্যক্তি ওই দিক দিয়ে অটো নিয়ে এসেছিল, আর তারা যাকে কিলার হিসেবে সন্দেহ করছে সে পলরাজের অটোতে এসেছিল। কিন্তু পলরাজ তার চেহারা মনে করতে পারছে না বা তার কোনো নামও জানে না। পলরাজ শুধু জানায় হেলদি টাইপের ছিল। তবে পলরাজ তাকে কোথায় ড্রপ করছে পলরাজের স্পষ্ট মনে আছে। এদিকে সুশীলা হসপিটাল থেকে পালিয়ে এদিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ভারতের সাথে দেখা হয়ে যায়। ভারত ও সুশীলাকে পেয়ে
মুরুগেশের সাথে সেফ জায়গায় পাঠিয়ে দিয়ে পলরাজের সাথে ওই লোকটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অটোতে যাওয়ার সময় ভারত একটি মিনি ট্রাক দেখতে পায়, কেউ বাসাবাড়ি পরিবর্তন করছিল। আর ওই ট্রাকের উপর একটি পিতলের বুদ্ধমূর্তি দেখে ভারতের স্পষ্ট মনে পড়ে ওই রাতে গণেশের সাথে ফাইটের সময় সে সাদা রঙের একটি বুদ্ধমূর্তি দিয়ে গণেশের মাথা আঘাত করেছিল। তবে এগুলোর সাথে ওই বুদ্ধমূর্তির কী সম্পর্ক আছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। এরপর পলরাজ ভারতকে বাসান্তের বাড়ির সামনে নিয়ে যায়। বাসান্ত তখন কার নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। দেখা মাত্রই পলরাজ ভারতকে বলে, এই ব্যক্তিকে আমি নামিয়ে দিয়ে গিয়েছি। তার মানে যে ব্যক্তিকে ভারত খুঁজছে সে অন্য কেউ নয়, বাসান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে বাসান্তের এগুলোর সাথে কি কানেকশন রয়েছে? চলুন তাহলে সেই প্রশ্নের উত্তর জেনে আসি। এখান থেকে সিন আবার পাস্টে। আমাদের দেখানো হয় অনিতার সাথে বাসান্তের অবৈধ সম্পর্ক ছিল। একটাতে বাসান্ত অনিতার সাথে দেখা করতে ওই বাড়িতে গিয়ে অনিতাকে জানায় কেউ গোপনে তাদের ইন্টিমেট ভিডিও ধারণ করে সেই ভিডিও পাঠিয়ে এখন তাকে ব্ল্যাকমেইল করছে। মূলত আজ সকালে ভাসান যখন নাস্তা করছিল ঠিক তখনই আননোন নম্বর থেকে কেউ কল করে তার হোয়াটসঅ্যাপে একটি ভিডিও চেক করতে বলে। আবার ভাসানকে চিন্তায় দেখে রূপলাও খুব ভয় পাচ্ছিল। রূপলা ভাবছিল গণেশ হয়তো তার ভিডিও পাঠিয়েছে। কিন্তু ভাসান গোপনে নিজের ঘরে গিয়ে ওই ভিডিওটি চেক করে দেখে এটা তার আর অনিতার গোপন ভিডিও। আর এই ভিডিওটি অন্য কেউ নয়, গণেশ নিজে পাঠিয়েছে। বাসান সাথে সাথে গণেশকে কল করে। গণেশ ওই ভিডিওর বিনিময়ে বাসানদের কাছে 5 কোটি টাকা দাবি করে। বাসান পুরো বিষয়টা অনিতার কাছে খুলে বলার পর অনিতা বলছিল যদি এই ভিডিও একবার প্রকাশ হয়ে যায় আমার কিন্তু মরতে হবে। বাসান বলে আমি তোকে টাকা দিতে রাজি হয়েছি, আমি ডিল করে ফেলবো, তোমার ভয় নেই। তবে ভাসান জানতে চায় এই ঘরে তো শুধুমাত্র তুমি আর আমি ছিলাম, আমি তো কোনো ভিডিও ধারণ করিনি, তার মানে তুমি ভিডিও ধারণ করেছ। ভাসান সাথে সাথে গান বের করে অনিতাকে গান পয়েন্ট করে, কারণ ভাসান স্পষ্টই বুঝতে পারছে এটা অনিতার চাল। ঠিক তখনই গণেশ বাসন্তের পিছে থেকে তার মাথায় আঘাত করে বাসন্তকে সেন্সলেস করে অনিতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় মায়া কল করে বলছিল মাত্রই তোমার পেন ড্রাইভের ভিডিওগুলো চেক করে দেখলাম, ভালোই কাজ করছো। গণেশের কথা দেখো, এগুলোতে তোমার নাক গলানোর কিছু নেই। মায়া বলে অবশ্যই গলাতে হবে, কারণ আমাদের সাথে কথা ছিল আমরা যা কিছু করব সমানভাবে 3 ভাগ হবে। কিন্তু তোমরা আমাকে না জানিয়ে রূপলার বিষয়টি নিয়ে কাজ করছো, তোমরা কি ভেবেছ আমি কিছু জানতে পারবো না? গণেশ বলে ঠিক আছে, আমরা সমানভাবে ভাগ করে নিব, কিন্তু টাকাটা বাসন্তের কাছ থেকে তখনই আমরা নিতে পারবো যখন ভিডিওটা আমাদের কাছে থাকবে। তাই ভিডিওটা তোমার কাছে সেফ রাখো, আমি নিতে আসছি। মূলত বাসানকে যে বাড়িতে তারা অজ্ঞান করে রেখে এসেছিল সেটা অন্য একটি জায়গা, আর মায়া তাদের বাড়িতেই রয়েছে। এদিকে এতক্ষণে বাসান্তেরও জ্ঞান ফিরেছে। বাসান দ্রুত তার কার নিয়ে বের হয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার কারের স্টার্টটি বন্ধ হয়ে যাওয়ার কারণে একটি অটো নিয়ে গণেশদের ওই বাড়িতে যায় যে বাড়িতে মায়ের মৃত্যু হয়েছে। তবে কিছু সময় পর বাসান্ত আবার বের হয়ে আসে, আর ওই সময় নারায়ণ এসে বাসানকে সেখান থেকে বের হতে দেখেছিল। সিন চলে আসে প্রেজেন্টে। গণেশ বাসানকে কল করে বলে তুমি কি ভেবেছ মায়াকে খুন করলে সব সমস্যার সমাধান হবে? ভিডিও এখন আমার হাতে আছে। বাসানদের কথা 5 কোটি কেন, 1 টাকাও তুমি পাবে না, যা করার করো। গণেশ বলে আমি জানতাম তুমি এমনটাই বলবে, তবে চিন্তা করো না, তোমার ভিডিও যদি আমি করতে পারি তুমি কি ভেবেছ তোমার ওয়াইফের ভিডিও করতে পারবো না? চেক করে দেখো তোমার ওয়াইফের ভিডিও পাঠিয়েছি, যদি আমার কথা মতো 5 কোটি টাকা এই মুহূর্তে না দাও তোমার ওয়াইফের ভিডিও আমি প্রকাশ করে দিব। সাথে সাথে বাসান চেক করে দেখে গণেশ রূপলার ওই নিউড ভিডিও পাঠিয়েছে। এটা দেখার পর বাসান তার কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছিল না, তাই গণেশের কথা মতো ঘরে যে পরিমাণ টাকা ছিল ওই পরিমাণ টাকা নিয়ে সে গণেশের সাথে দেখা করতে বের হয়ে যাচ্ছিল। আর ওই সময়ই ভারতটা এসে পড়েছে। আর ভাসানকে বের হতে দেখে ভারতটা বাসানকে ফলো করতে শুরু করে। বাসান তো গণেশের কথা মতো দুর্গম একটি জায়গা গিয়ে দেখা করে। তবে গণেশের সাথে বাসান্তের চুক্তি ছিল 5 কোটি টাকার। বাসান্ত এনেছে মাত্র 2 কোটি টাকা, যে জন্য গণেশ উত্তেজিত হয়ে 2 কোটি টাকা রেখে আজকের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে বলে, না হলে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়, যে জন্য বাধ্য হয়ে বাসানকে সেখান থেকে চলে যেতে হয়। তবে গণেশ যখন গাড়িতে উঠতে যাবে গণেশ ভারতকে দেখে ফেলে, শ্যুট করার চেষ্টা করে, এমনকি ভারতকে খুঁজতে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে এবার শুধু ভারত আর গণেশ নয়, সাথে অনিতাও ইনভলভ হয়ে গেছে। আর এভাবে ফাইটের এক পর্যায়ে ভারতকে শ্যুট করতে গিয়ে গণেশ অনিতার গলায় শ্যুট করে ফেলে, যে জন্য অনিতা স্পটে মারা যায়। আর এরপরে রাগের বশে গণেশ যখনই ভারতকে শ্যুট করবে পিছে থেকে বাসান গণেশকে শ্যুট করে দেয়, এমনকি শ্যুট করতে করতে একসময় উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর বাসান যখন চলে যাচ্ছিল ভারত বাসানদের কাছে জানতে চায় আপনি কি আপনার ওয়াইফের ওই ভিডিওটির জন্য এসেছেন? বাসানদের কথা কেন, ভিডিও কি তোমার কাছে আছে? তুমি কি এখন আমাকে ব্ল্যাকমেইল করবে? তার আগে আমি তোমাকে শ্যুট করব। ভারত বলে করুন,
কিন্তু শ্যুট করার আগে সত্যটা জেনে নিন। আর এরপরই সামনে আসে মুভির আসল টুইস্ট। মূলত ওই অটো ড্রাইভার পলরাজ যখন বাসানকে দেখিয়ে দিয়ে বলেছিল গতকাল আমি একেই ড্রপ করে দিয়েছিলাম, এটা জানার পর ভারত তার পিছু করেনি। ভারত পলরাজকে ওই কারটি ফলো করে ফোনে তাকে লোকেশন বলে দিতে বলে ভারত বাড়ির মধ্যে গিয়েছিল। ঠিক সেই সময় রূপলা গণেশের সাথে ওই ভিডিওর বিষয় নিয়ে কথা বলছিল, যেটা ভারত শুনে ফেলে। আর ভারতকে দেখা মাত্রই রূপলা বলছিল, আমি গণেশের থেকে ওই ভিডিওটি নেয়ার জন্য কথা বলছিলাম। কিন্তু রূপলাকে একটি চর মেরে বলে, নাটক করে আর কোনো লাভ নেই, আমি সব সত্যিটা জেনে গেছি। মূলত ভারত এখানে আসার সময় পথে ট্রাকের উপর বৌদ্ধ মূর্তিটি দেখা মাত্রই তার মনে পড়ে গিয়েছিল ওই রাতে গণেশের সাথে ফাইটের সময় সাদা রঙের একটি বুদ্ধ মূর্তি দিয়ে তার মাথায় আঘাত করেছিল। আর গণেশ যখন রূপলার ওই নিউড ভিডিওটি প্লে করে টিভিতে দেখছিল, পিছু থেকে ভারতও দেখেছিল ওই ভিডিওর মধ্যে চেয়ারের পাশে ঠিক একই জায়গায় সাদা রঙের বুদ্ধ মূর্তিটি রয়েছে। তার মানে ওই ভিডিওটি করা হয়েছিল মায়েদের বাড়িতে। অথচ রূপলা যখন সুশীলা এবং ভারতকে তার স্টোরি বলেছিল, তখন কিন্তু রূপলা বলেছিল গণেশ তার সাথে দেখা করতে তার বাড়িতে এসে তাকে সেন্সলেস করে ওই ভিডিও করেছে। ভারতের কথা তুমি মিথ্যা কেন বললে? সত্যিটা আমাকে খুলে বলো। এরপরে রূপলা আসল সত্যটা প্রকাশ করে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি রূপলা আগে থেকে অনিতাকে চিনত। মূলত একসময় তারা একই পাবে যাতায়াত করত, সেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। এত বছর পর অনিতার সাথে দেখা হলে রূপলা বাসন্তের সাথে তার সম্পর্কের বিষয় খুলে বলেছিল, সাথে অনিতা গণেশকে। রূপলার কথা ও তো আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, আমার কিছু হলে ওর কিছু যায় আসে না, তাই রূপলা তার বদলা নিতে চায়। গণেশের কথা তুমি কি চাও ওকে খুন করব? রূপলা বলে সেটা আমিও করতে পারি, কিন্তু আমি তা করব না। আমি একটা ভালো জীবনযাপন করতে চাই, তার জন্য আমার টাকার দরকার। আর এই কাজে সাহায্য করার জন্যই আমি অনিতার সাথে দেখা করেছি। মূলত রূপলা অনিতার সম্পর্কে আগে থেকে জানত, তাই রূপলার প্ল্যান ছিল বাসানকে অনিতার জালে ফেলে তাদের ইন্টিমেট ভিডিও তৈরি করে বাসানকে ব্ল্যাকমেল করে 5 কোটি টাকা হাতিয়ে নেবে। কারণ বাসান একজন বড় বিজনেসম্যান, নিজের সম্মান রক্ষার্থে সে যে কোনো কিছু করতে পারে। আর বাসান্তের কাছ থেকে ওই 5 কোটি টাকা আদায় করে এখান থেকে 10% গণেশ আর অনিতাকে দিয়ে বাকিটা নিয়ে সে সুখে জীবনযাপন করবে। কিন্তু রূপলা জানত না গণেশ দুমুখ সাপ। গণেশের কথা, এত কষ্ট করে আমরা টাকা আদায় করব আর সেখান থেকে মাত্র 10% নিব। গণেশ এখানে ডাবল গেম খেলে। রূপলার কথা মতো গণেশ বাসান্তকে ব্ল্যাকমেল করে ঠিকই, কিন্তু রূপলাকে টাকা না দেওয়ার একটা প্ল্যান করে। অনিতার কথা রূপলা তার চুপচাপ বসে থাকবে না, তাই রূপলাকে চুপ করাতে গণেশ অন্য একটি প্ল্যান সাজায়। রূপলা মূলত একদিন তাদের প্ল্যানের আপডেট নিতে এখানে এসেছিল, আর এই সুযোগে অনিতা রূপলাকে জুসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তাকে সেন্সলেস করে গোপনে তার নিউড ভিডিও করে রেখেছিল। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে কিন্তু বাসন্তকে ব্ল্যাকমেল করে টাকাটা তার নিয়েছে। আর এরপর গণেশরা যখন বাসন্তকে অনিতা এবং বাসন্তের গোপন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল, সেটা রূপলাকে না বললেও রূপলা জেনে গিয়েছিল। তাই রূপলার সাথে সাথে গণেশের সাথে দেখা করে। রূপলার কথা, তোমাদেরকে বিশ্বাস করে আমি নিজেই প্ল্যান সাজিয়েছি, আর তোমরা আমার সাথে ডাবল গেম খেলছো। তোমরা আমাকে বলেছ ভিডিও করনি, আর সেই ভিডিও পাঠিয়ে তোমরা বাসন্তকে ব্ল্যাকমেল করছো। গণেশের কথা, ডাবল গেম তো তোমার কাছ থেকে আমরা শিখেছি। গণেশ তখন রূপলার ওই ভিডিওটি দেখায় যে এখন যদি তুমি বেশি কথা বলো তাহলে এই ভিডিওটা আমরা বাসন্তকে পাঠিয়ে দিব। তাই রূপলাও আর কোনো কথা বলতে পারছিল না। রূপলা বুঝতে পারছিল না এখন সে কী করবে, কারণ যেই জাল সে পেতেছিল সেই জালে সে নিজেই ফেসে গেছে। যাদের সে বিশ্বাস করেছিল তারাই তাকে বড় ধোকাটা দিয়েছে। রূপলা এখন ভেবে পাচ্ছিল না রূপলা এখান থেকে কিভাবে বের হবে। এই জন্য রূপলা সাগর পাড় দিয়ে হাঁটছিল আর এগুলোর সমাধান খুঁজছিল। ঠিক তখনই রূপলা সুশীলা আর ভারতকে দেখতে পায়। সুশীলা ওই সময় ভারতকে গণেশের এই বিষয়গুলো খুলে বলছিল। দূর থেকে রূপলার সব শুনে ফেলে। রূপলার এই সুযোগটা কাজে লাগানোর প্ল্যান করে। সাগরে ঝাঁপ দেওয়ার নাটক করে গল্পটাকে অন্যভাবে সাজায়। ভারতদেরকে এমনভাবে একটা গল্প শোনায় যেটা ভারতটা বিশ্বাস করে নেয় যে গণেশ রূপলাকে ধোঁকা দিয়ে তার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করছে। মানে এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিল। ভারতকে দিয়ে ওই ভিডিওটি উদ্ধার করার প্ল্যান করেছিল। অবশেষে ভারত সত্যিটা জানতে পারল। আর ভারত শুধু সত্যিটা জানতেই পারেনি, সাথে সে রূপলার একটি স্টেটমেন্টের ভিডিও তৈরি করে এনেছে। ভারত বাসন্তকেও সেটি দেখায়, যেখানে রূপলা বলছে ওরা ষাটোর্ধ ওই ব্যক্তিদেরকে টার্গেট করে যারা একাকিত্বে ভুগছে। তাদেরকে হানি ট্যাপে ফেলে ওরা ব্ল্যাকমেল করে টাকা আদায় করে। অনিতার মায়াকে ব্যবহার করে গণেশ এই সব কাজ করত। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই সকল বৃদ্ধ ব্যক্তিদের সকল তথ্য জেনে ওরা তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করত। আর এমনভাবে ওরা শহরের অসংখ্য ব্যক্তিকে তাদের জালে ফেলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। বাসন্তের বেলাতেও পুরো টাকাটা আত্মসাৎ করে গণেশ অনিতাকে নিয়ে একাই ভোগ করার প্ল্যান করেছিল। কিন্তু মাঝখানে মায়া বিষয়টি জেনে যায়। রূপলার কথা, মায়া হয়তোবা তার শেয়ার চাওয়াতে গণেশই মায়াকে খুন করেছে।
আর আমরাও কিন্তু আগে দেখেছিলাম গণেশ অনিতাকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল, মায়া কল করার পর অনিতাকে গণেশ বলেছিল মায়াকে আমাদের আর এখন প্রয়োজন নেই। আর রূপলা যেমনটা বলেছে তাতে মনে হচ্ছে গণেশ ওই রাতে মায়াকে খুন করতে গিয়েছিল, আর মায়া নিজেকে বাঁচানোর জন্য ছুরি দিয়ে যখন গণেশকে আঘাত করতে যাবে তখন গণেশ মায়াকে শ্যুট করে হত্যা করেছে। রূপলার এই স্টেটমেন্ট প্রেসের সামনে প্রকাশ করা হয়। তবে প্রেসের একটি প্রশ্ন, কোন এভিডেন্সের ভিত্তিতে আপনারা বলছেন গণেশই মায়াকে খুন করেছে? পুলিশ তখন বলে, মায়ের ফোন আমরা গণেশের বাড়ি থেকে উদ্ধার করেছি, যেটা মায়াকে খুন করার পর গণেশ নিয়ে গিয়েছিল। আর মুরুগেশ তার স্টেটমেন্টে বলেছে মুরুগেশ মার্ডার স্পট থেকে গণেশকে পালাতে দেখেছিল। আর সবথেকে বড় এভিডেন্স গান, যে গানটা দিয়ে মায়াকে খুন করা হয়েছিল, ওই গানটা গণেশের কারের মধ্যে পাওয়া গিয়েছে। আর ওই গানের বুলেটের সাথে মায়ের বডির বুলেটও একদম ম্যাচ করে গেছে। তাই গণেশই যে মায়াকে খুন করেছে এটা প্রমাণ করার জন্য আর নতুন কোনো এভিডেন্সের প্রয়োজন নেই। এই ঘটনার পর বাসন্তার রূপলাকে অ্যারেস্ট করা হয়। এমনকি পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়ার অপরাধে ভারতের বিরুদ্ধে কোর্টে একটি মামলা করা হলে পরবর্তীতে ভারতকে মুক্তি দেওয়া হয়। সিন চলে যায় এই ঘটনার 1 মাস পর। ভারত সুশীলাকে নিয়ে একটি অনাথ আশ্রম এসেছে। ঠিক তখনই বিজয়ন্তী কল করে ভারতকে বলে, আমার স্বামীর মৃত্যুর পর আমি আর নতুন করে কোনো নোবেল লিখিনি, তবে মায়াদের ক্রাইমের এই কেসটি দেখার পর আমার নতুন একটি স্টোরি লিখতে ইচ্ছা করছে। তাই এই স্টোরি নিয়ে আমি আমার 50তম নোবেল লিখতে চাচ্ছি। তবে তার জন্য তোমার পারমিশন প্রয়োজন। সাথে আমি এই স্টোরির বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে চাচ্ছি। ভারত জানতে চায় কী পরিবর্তন আনতে চাচ্ছেন। বিজয়ন্তী বলে, ক্লাইম্যাক্সে। বিজয়ন্তী বলে, এই গল্পে রূপলা হিরোর কাছে ওই ভিডিওর জন্য হেল্প চেয়েছিল। হিরো রূপলাকে সাহায্য করার জন্য গণেশের খোঁজে গণেশের বাড়িতে যায়। বিজয়ন্তী যে স্টোরির কথা বলছে সেই স্টোরিতে আমাদের দেখানো হয় রূপলার ওই নিউড ভিডিওটি দেখার পর মায়া গণেশকে কল করে রূপলার এই ভিডিওর কথা বলছিল যে, অনিতার তুমি রূপলার এই ভিডিও করে ওকে চিট করে টাকা আদায় করছো, তাও আবার আমার গোপনে। সাথে সে এটাও বলে, তুমি যে তোমার ট্র্যাপে ফেলতে সুশীলা নামে ওই নার্সের গোপন ভিডিও করেছ, সেই ভিডিও আমি দেখেছি। এর মাধ্যমে আমরা জানতে পারি ওই পেন ড্রাইভের মধ্যে শুধুমাত্র রূপলার ভিডিও নয়, সেখানে সুশীলার নিউড ভিডিও ছিল। আর এই ভিডিওটি গণেশ ওই দিন করেছিল যেদিন সুশীলা হসপিটাল চেঞ্জ করতে গেলে গণেশ তাকে সেন্সলেস করেছিল। কিন্তু এই ভিডিওর বিষয়ে সুশীলা কিছুই জানত না। মায়ের সাথে গণেশকে এটাও বলে, অনিতাকে আমি সব বলেও দিয়েছি। মূলত প্রথম দিকে শপিং মলের ট্রায়াল রুম থেকে বের হয়ে মায়া যে সুশীলাকে দেখিয়ে অনিতার কানে কানে কিছু একটা বলছিল, এই বিষয়টি মূলত অনিতাকে বলছিল, কারণ অনিতা গণেশকে ভালোবাসত। আর গণেশের সুশীলাকে তার প্রেমের ফাঁদে ফেলাটা অনিতা কিছুতেই মেনে নিতে পারছিল না। মায়ের কথা, অনিতা শুধুমাত্র তোমার ইন্টেনশনের কথা জানে, যদি ভিডিওর কথা জানতে পারে তোমাকে সাথে সাথে খুন করবে। তাই এটা জানার পরই গণেশ মায়ের প্রস্তাবে রাজি হয়ে মায়াকে সমান শেয়ার দিতে রাজি হয়েছিল। সাথে সে এটাও জানত মায়া বেঁচে থাকলে তার পুরো বিষয়টা প্রকাশ হয়ে যেতে পারে, অনিতা জেনে যেতে পারে। তাই মায়ের কল কাটার পর অনিতার সাথে মায়াকে খুন করার ওই প্ল্যানটি সাজিয়েছিল। তবে গণেশরা মায়ের বাড়িতে আসার আগেই ভারত এসে পড়ে। আর ভারতকে দেখা মাত্রই মায়া চিনতে পারে, কারণ ওই দিন শপিং মলে ভারতকে সে সুশীলার সাথে দেখেছিল। মায়া ভারতকে বলে বসে, আমি জানি তুমি এখানে সুশীলার ওই ভিডিও নিতে এসেছ। আর মায়ের মুখে এটা শোনার পর ওই মুহূর্তেই প্রথম ভারত জানতে পারে গণেশ সুশীলার এমন কোনো ভিডিও নিয়েছিল। তাই ভারত ওই ভিডিও খুঁজতে মায়াদের বাড়ির দোতলার কম্পিউটার চেক করছিল। মায়া ভারতকে থামানোর জন্য গান বের করে শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু ভারত ধাক্কা দিয়ে গানটি ফেলে দিয়ে আবার কম্পিউটার চেক করতে শুরু করে। মায়া তখন একটু ছুরি নিয়ে ভারতের উপর আক্রমণ করতে চায়। ঠিক সেই মুহূর্তে পিছে থেকে কেউ একজন মায়াকে শ্যুট করে বসে। আর আমরাও দেখতে পাই এই শ্যুটটা অন্য কেউ করেনি, সুশীলা করেছে। মূলত ভারত এখানে আসার সময় সুশীলাকে সাথে নিয়ে এসেছিল, কিন্তু অনেক সময় ভারত না যাওয়ার কারণে সুশীলা সন্দেহ করে ভিতরে এসে যখনই মায়াকে ভারতের উপর আক্রমণ করতে দেখেছে, ভারতকে বাঁচানোর জন্য সুশীলা বাধ্য হয়ে ফ্লোর থেকে গান নিয়ে মায়াকে শ্যুট করেছে। তবে তখনও পর্যন্ত সুশীলা ওই ভিডিওর বিষয়ে কিছুই জানত না। ভারতও সাথে সাথে গানটি ফেলে সুশীলাকে সেখান থেকে নিয়ে যায়। তবে কিছু তো যাওয়ার পর ভারতের মাথায় আসে গানের সাথে তো সুশীলার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই জন্য সুশীলাকে অন্য মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভারত আবার সেখানে ফিরে যায়। তবে এতক্ষণে সেখানে নারেন এসেছিল। নারেনের পর মুরুগেশ এসে মুরুগেশের গানের সাথে ওই গানটি পরিবর্তন হয়ে যায়। ভারতও গিয়ে দেখে যে গান দিয়ে গুলি করা হচ্ছিল সেই গান তো এখানে নেই। তবে ভারত ঢোকার সময় মুরুগেশকে দেখেছিল, এর জন্যই ভারত মুরুগেশকে ফলো করেছে যাতে ওই গানটি নিতে পারে। আর পরবর্তীতে মুরুগেশের বাড়ি থেকে ওই গানটি নিয়ে ভারত সবার গোপনে গণেশের কারের মধ্যে রেখে দিয়েছিল, যেটা পরবর্তীতে পুলিশ উদ্ধার করেছে। আর ভারতের প্ল্যান মতো পুলিশ গণেশকে খুনি মনে করে কেস ক্লোজ করে দিয়েছে। বিজয়ন্তী মূলত ক্লাইম্যাক্সের এই পরিবর্তনের কথাই বলছে।
যেটা শোনা মাত্রই ভারত পুরো চমকে যায়। ভারত বিজয়ন্তীকে অনুরোধ করে, আপনার এই ক্লাইম্যাক্সের মধ্যে হিরোইনের নিউড ভিডিওর কথা উল্লেখ করবেন না। বিজয়ন্তীর কথা কেন? এটা তো সাধারণ একটা গল্প। ভারত বলে সত্যি ঘটনাটা যদি আপনি গল্প আকারেও প্রকাশ করেন, মানুষ এটা বিশ্বাস করবে না। আর ভারতের মুখে এটা শোনা মাত্রই বোঝা যায় বিজয়ন্তী যে পরিবর্তনের কথা বলছে আসলে বাস্তবে সেটাই ঘটেছিল। না হলে ভারত কেন বলবে? আসল স্টোরি যদি আপনি পরিবর্তন করেও বোঝান, মানুষ সেটাই বিশ্বাস করবে। তার মানে আসলে এমনটাই ঘটেছিল। বিজয়ন্ত বিষয়টা বুঝতে পেরে ভারতকে বলে, আমি জানি তুমি সুশীলাকে অনেক ভালোবাসো, তাই তুমি চাও না কেউ সুশীলার দিকে আঙ্গুল তুলুক। ঠিক আছে, আমি ক্লাইম্যাক্সে অন্য কিছুর কথা ভাবব। তবে নোবেলটি লেখার জন্য বিজয়ন্তীর ভারতের একটি এগ্রিমেন্ট পেপারে সাইন লাগবে। তাই বিজয়ন্তী সাইন নিতে এখানে আসতে চাচ্ছিল। ভারত বলে তার দরকার নেই, আমি আপনার বাড়িতে আসছি। এরপর ভারত বিজয়ন্তীর বাড়িতে যায়। তবে গিয়ে দেখে বিজয়ন্তীর গুলিবিদ্ধ বডি পড়ে আছে। আর এখানেই সবথেকে বড় প্রশ্নটা ওঠে, বিজয়ন্তীকে কে খুন করল? মূলত মুভিটা এখানে ওপেন এন্ডিংয়ে শেষ করা হয়েছে, যেখানে প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। তবে আমার অভিব্যক্তি থেকে মনে হয় বিজয়ন্তী যেহেতু আসল ঘটনা জেনে গিয়েছিল, ভারত কখনোই চাচ্ছিল না সুশীলার গোপন ভিডিও বা সুশীলায় যে মায়াকে খুন করেছে এই বিষয়টা অন্য কেউ জানুক। তাই ভারত চিরদিনের জন্য এই বিষয়টি গোপন রাখতে বিজয়ন্তীকে সরিয়ে দিয়েছে। তবে আপনার কি মনে হয় বিজয়ন্তীকে কে খুন করতে পারে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটি প্রশ্ন আগে বলেছিলাম, বিজয়ন্তী কেন এই সকল তথ্য নিচ্ছিল সেটা আমি পরে বলবো। মূলত বিজয়ন্তী কিন্তু তার স্বামীর বিষয়ে বলেছিল তার স্বামীর মৃত্যুর রহস্য সে কখনোই জানতে পারেনি। আবার তার স্বামীর বাইকটি সে গণেশের কাছে দেখেছিল। আর আমরা এটাও জানতে পেরেছি গণেশরা ষাটোর্ধ্ব ব্যক্তিদেরকে হানি ট্র্যাপে ফেলত। তার মানে এখানে একটা সম্ভাবনা থাকতে পারে বিজয়ন্তের স্বামী হয়তোবা গণেশদের হানি ট্র্যাপে পড়েছিল। যেমনটা গণেশরা আগেও করে, নারায়ণের গাড়িটি নিয়ে গিয়েছিল, পরে আবার দিয়ে গিয়েছিল। ঠিক তেমনটাই বিজয়ন্তীর স্বামীর ওই বাইকটি গণেশ নিয়ে গিয়েছিল। আর বিজয়ন্তী যখন তদন্ত করে জানতে পেরেছে, তখন সেই সকল তথ্য নেওয়ার চেষ্টা করেছে। এই জন্যই ওই রাতে আসলে বাড়িতে কি হয়েছিল আর কেউ না জানলে বিজয়ন্তী সেটা জানত। তো আমার অভিব্যক্তি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।